আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলুন আমরা আজকে পর্তুগালের পাথরের তৈরি ঘরবাড়িগুলো একটু ঘুরে দেখে আসি। তো এটা হচ্ছে পর্তুগালের রাজধানী লিসবনে। লিসবন রসিওতে তোলা একটা ভিডিও ফুটেজ। এটা হচ্ছে রসিও ট্রেন স্টেশনের পাশেই, মানে ট্রেন স্টেশন থেকে বের হয়ে এই যে পাশে যে বিল্ডিংগুলো দেখতেছেন, এটা বেশিরভাগই হচ্ছে পাথর দিয়ে তৈরি। তো এই যে বিল্ডিংটা দেখতেছেন, এটা হচ্ছে ট্রেন স্টেশন। এটার ভেতরেই হচ্ছে আর কি ট্রেন স্টেশনটা। ভেতরে ঢুকে তারপর হচ্ছে যেতে হয়। তো যারা পর্তুগালে আছেন তারা তো অবশ্যই জানেন, কারণ আমাদের বাঙালিরা বেশিরভাগই হচ্ছে রসিওতে থাকেন বা মাতৃমণিজে থাকেন, মানে রাজধানীর ভেতরেই থাকেন সবাই। তো আছেন হঠাৎ করে একজন দুজন আমাদের মতো রাজধানীর বাহিরে বা রাজধানীর সাইডে থাকেন। তো এটা হচ্ছে ট্যুরিস্ট বাস। এই বাসগুলা হচ্ছে আপনারা রাজধানীতে চলাচল করে, আপনারা প্রায় দেখতে পাবেন। এটা লিসবনের মধ্যে চলাচল করে। এটা হচ্ছে ট্যুরিস্ট বাস। আর পর্তুগাল হচ্ছে মূলত অনেক সুন্দর একটা দেশ, বিশেষ করে আবহাওয়ার জন্য বা ট্যুরিস্টদের ঘোরার জন্য খুবই সুন্দর একটা দেশ। তো এখানে কিন্তু খুব বেশি একটা গরম থাকে না যে সহ্য করার মতো, মানে সহ্য হচ্ছে না ওইরকম গরম থাকে না, বা খুব বেশি একটা ঠান্ডাও থাকে না যে খুবই ঠান্ডা লাগতেছে, ওইরকম না। মানে এই দেশের আবহাওয়াটা মোটামুটি একটু ভালো থাকে আর কি। তো এই জায়গাটা হচ্ছে রসিও, মানে লিসবন রসিও। তো এটা হচ্ছে আমরা হেঁটে যাচ্ছি, তার সামনেই হচ্ছে একটা সাগর, মানে বিচ আর কি। আটলান্টিক মহাসাগরের একটা বিচ রসিওতে, যারা আসছেন তারা তো জানেন। তো দুই পাশ দিয়ে হচ্ছে খুবই সুন্দর বিল্ডিং তোলা। তো এই বিল্ডিংগুলো কিন্তু প্রায় বেশিরভাগই হচ্ছে পাথর দিয়ে তৈরি করা, এবং এই বিল্ডিংগুলোর প্রত্যেকটা টাইলসের মধ্যে কিন্তু পাথরের বিভিন্ন ধরনের ডিজাইন করা রয়েছে। ওরা কিন্তু ওই পাথর কেটে ডিজাইন করেছে। তো পর্তুগালের মানে বিশেষ করে পর্তুগিজ যে গড়গুলা আছে, বিশেষ করে আগের যে গড়গুলা, ওই গড়গুলাতে কিন্তু আপনারা দেখতে পাবেন, মানে ওই বিল্ডিংগুলাতে প্রত্যেকটা জিনিসের মধ্যেই পাথরের তৈরি। মানে বেশিরভাগ জিনিসই দেখতে পাবেন আপনারা পাথরের তৈরি, হয় দেওয়াল না হয় ঘরের কোনো জিনিস পাথর দিয়ে তৈরি, তার উপর নকশা করা। তো এটা হচ্ছে রসিও মাঠ, একটা মাঠ আর কি। রসিওতে যে সাগর, মানে সাগরের পাড় যেটা, ওখানে কিন্তু একটা মাঠ ছিল, বড় একটা মাঠ। তো মূলত এখন যেহেতু ফুটবল খেলা চলতেছে, ফিফা কাপ, তো এই কাপের জন্য হচ্ছে, মানে ফুটবলের জন্য এখানে একটা মাঠ করা হয়েছে, মানে ক্লাবের মতো করা হয়েছে, যাতে মানুষ বড় পর্দায় বসে খেলা দেখতে পারে। তো এখানে কিন্তু প্রচুর মানুষ আসে, টুরিস্টরা এখানে ঘোরাঘুরি করার জন্য। এই খেলার মাঠেও কিন্তু আপনারা একটু পর দেখতে পাবেন প্রচুর মানুষ ঢুকে গেছে খেলা দেখার জন্য। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পর্তুগালের আরও সুন্দর সুন্দর ভিডিও যারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমার ভিডিওতে ভয়েসে একটু প্রবলেম হয়, আমার কথাগুলো হয়তো অন্যদের মতো ক্লিয়ার করে বলতে পারি না বা গুছিয়ে বলতে পারি না। তো সবাই একটু ইগনোর করবেন এই বিষয়টা। আসলে সবাই আমরা চাইলেও গুছিয়ে কথা বলতে পারি না। তো এটা দেখেন, এই যে বলছিলাম বিভিন্ন ধরনের পাথরের কাজ করা, এই যে একটা কারুকাজ দেখলেন, এটা কিন্তু পাথরের উপর কারুকাজ করা হয়েছে। এরকম আরো অনেক অনেক কারুকাজ পাবেন। Henrique Laporta colocar a bola em Alex Baena. Tenta de novo o remate Alex Baena. E haverá pontapé baliza para a Arábia Saudita. O Baena é um jogador que consegue perceber bem tudo aquilo que o jogo necessita na relação faixa-zona interior. Mais uma vez aqui o grande passo de Orzabal. A qualidade com que puxa a bola para fora da defesa. Retira os apoios de corte aos centrais da Arábia Saudita. Falta cometida agora sobre Al-Shwair. Este tal jogador que hoje tem funções diferentes, ele é uma espécie de segundo avançado da equipa. Hoje joga a partir de um corredor. Como o Luís Santos já aqui explicou, a equipa posiciona-se num 5-4-1, mas depois chega à frente num 5-2-3, digamos assim, a maior parte das vezes. Sim, imagina que pudesse chegar à frente em 3-4-1-2, isto é, com o Al-Joair, que
costuma jogar das costas do ponta de lança, ficar nessa posição e ser o avançado da esquerda a vir dentro e juntar-se ao ponta de lança. Não. এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিও দেখার জন্য, এনজয় করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।